গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পালাবদলের পরপরই আমরা দেখেছি ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু। বর্তমান সময়ে নানা ইস্যুতে সেই সম্পর্ক রীতিমতো তলানিতে যেয়ে ঠেকে। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে গতকাল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ দূর করতে চায়। বাংলাদেশ ভারত সম্পর্কের এই মুহূর্তের বাস্তবতা এবং রাজনীতি নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনীতি, আর এই আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে গতকাল আমরা দেখলাম রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারতের মধ্যকার। আমরা যদি একটু জানতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কেমন? ধন্যবাদ। আমি বলবো বর্তমান পর্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা প্ল্যাটো, আমরা ইংরেজিতে বলি যে অবনতিশীল প্রক্রিয়া থেকে যে একটা স্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছে, যে ক্রমাবনতি হয়ে এখন একটা ট্রানজিশনাল ফেজে পরিবর্তনের একটা প্রক্রিয়া। এই অর্থে যে এই যে ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় এসে কথা বলে গেলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু আমার মনে হয় ডক্টর ইউনূসের সাথে তার যে কথোপকথন, এবং ডক্টর ইউনূসের এমন একটা ম্যাগনেটিক ব্যক্তিত্ব রয়েছে যে তিনি, আমার ধারণা, ভারতের যে পররাষ্ট্র সচিব তাকে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা রাষ্ট্রনায়কোচিত ধারণা ব্যক্ত করতে পেরেছেন। যেমন আমার ধারণা যে ডক্টর ইউনূস নিশ্চয়ই তুলে ধরেছেন যে কিভাবে তিনি অত্যন্ত একটা কঠিন বাস্তবতাকে বাংলাদেশে একটা যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আবার গড়ে তোলার প্রয়াস নিচ্ছেন। এবং যেহেতু পররাষ্ট্র সচিব তাদের একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন আইসিএস অফিসার, অত্যন্ত মেধাবী, এবং পাশে যে উপবিষ্ট তাদের রাষ্ট্রদূত ছিলেন তিনিও একই পর্যায়ের অত্যন্ত মেধাবী। এরা কিন্তু ঠিক রাজনীতিবিদের মতো করে বিষয়টাকে গ্রহণ না করে একটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন চিন্তাধারায় নিশ্চয়ই এটা উপলব্ধি করেছেন যে ডক্টর ইউনূসের মতো একজন শিক্ষাবিদ যখন তার নানা রকমের যে প্রাতিষ্ঠানিক বিচ্যুতিগুলো কিভাবে একটার সাথে আরেকটা মানে বিভিন্ন কমিশনের মাধ্যমে গড়ে তুলতে চেষ্টা করছেন, এবং সেই অর্থে এটা যে কতখানি কাম্য তার যে ভারতের কাছ থেকে একটা সহানুভূতিশীল সহযোগিতামূলক আচরণ তিনি প্রত্যাশা করেন, এ কথাটা নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে ফেরত যে তিনি তার যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি নিজেও এক সময় পররাষ্ট্র সচিব ছিলেন, তাকে ব্যক্ত করবে। এটা হচ্ছে আশাব্যঞ্জক দিকটা যেটা আমি কিন্তু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতা যদি তুলে ধরি, আমরা ভারতের তরফ থেকে কিন্তু উস্কানিমূলক আচরণই দেখেছি। সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য আমরা দেখেছি, আমরা গণমাধ্যমের এক ধরনের বিরূপ ভূমিকা দেখেছি। সেই জায়গা থেকে গতকাল আমরা দেখলাম পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করলেন। ভারতের তরফ থেকে কি সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করবেন? আমার তাই মনে হয়, কেননা ভারত খুব ভালোভাবেই অবগত রয়েছে যে এই যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে, এবং পরবর্তীকালে যে অ্যাবসলিউটলি একটা ফার্সিক্যাল ইলেকশনের নামে আবার তৃতীয়বারের মতো যে প্রহসন ঘটে গেল, তারপর যে কয়টা মাস কেটে যাওয়ার পরে ছাত্রদের যে একটা অসাধারণ মানে বিশ্বকাপানো আন্দোলন আমরা দেখেছি, সেখানে সুস্পষ্টভাবে ভারতীয় গোয়েন্দা বাহিনী মারাত্মক অবাস্তব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন তখন বাংলাদেশে আসতেন, বাংলাদেশে এসে আমাদের একেবারে নিতান্তই যেগুলো আমাদের অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তা প্রতিষ্ঠান সমূহ, সেখানে যে তিনি সরাসরি তার হস্তক্ষেপ করতেন, যার ফলে এটা একেবারে ওপেন সিক্রেট ছিল।
আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতেও বের হতো যে কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা ধ্বংসাত্মক অনুপ্রবেশ ঘটিয়েছে। এই যে এই ডেভেলপমেন্টসগুলো হয়েছে, এটার প্রেক্ষাপটে যখন ছাত্রদের আন্দোলন সাকসেসফুল হলো, আওয়ামী লীগের পতন ঘটলো এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখন ভারত সরকারের জন্য সবচেয়ে বড় ভয় ও দ্বিধা ছিল যে বিশ্ব রাজনীতিতে এক্সপোজড হয়ে যাবে। কেননা বাংলাদেশ যদি সরাসরি, প্রফেসর ইউনূস অনেক সংযত ছিল, কিন্তু আমাদের যারা সরকারের দায়িত্ব এসেছে তারা যদি সরাসরি ভারতের এই ধ্বংসাত্মক কার্যক্রমকে নগ্নভাবে তুলে ধরত এবং তারা যদি দেখাতো যে কিভাবে তাদের গোয়েন্দা বাহিনী আমাদের সমস্ত বাস্তব প্রাতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করেছে, তাহলে হয়তো ভারতের জন্য এটা একটা অত্যন্ত বিব্রতকর, লজ্জাজনক হতে পারত বাস্তব। এটাই আমার মনে হয় ঢাকবার জন্য ভারতের নীতি ছিল অফেন্সিভ অ্যাজ দ্য বেস্ট মিনস অফ ডিফেন্স, অর্থাৎ প্রথম থেকেই আক্রমণাত্মক হওয়াটাই হচ্ছে তার নিজেকে একটা বাঁচাবার মতো একটা উপায়। এবং সে কোন পথ বেছে নিল? দেখলো যে সবচেয়ে কার্যকরভাবে বাংলাদেশকে হেয় করতে হলে হিন্দু কার্ডটা প্লে করা, হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের হত্যা করা হয়েছে। অবশ্য পররাষ্ট্র সচিবও উদ্বেগ জানিয়েছে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, পররাষ্ট্র সচিব দেখেন, আমি তার যে ভাষা শুনছিলাম প্রেস কনফারেন্সে, অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে তার প্রতিপক্ষ তার পাশে দাঁড়ানো ছিল না, তিনি কোনো প্রশ্ন উত্তর সেশন করলেন না, যেটা রিয়েলি অস্বাভাবিক মনে হয়েছে। এবং তিনি একটা রিটেন টেক্সট পকেট থেকে বের করে পড়ে শোনালেন মিডিয়াকে, এবং সেই রিটেন টেক্সটেও দেখা গেল যে তিনি সত্যের পথ থেকে সরে গিয়েছিলেন। এটা একজন পররাষ্ট্র সচিব, একজন আমলার পক্ষে আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুবই বিব্রতকর। যেমন একটা এক্সাম্পল দেই, তিনি যখন বলছিলেন তার ওই টেক্সটে যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম, উই হ্যাভ বিন এক্সট্রিমলি কি বলে সাসপিশিয়াস, যে অনেক এমবেসিতে আক্রমণ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করা হয়েছে, এগুলো করা হয়েছে, এবং বাংলাদেশের অথরিটিজের কাছে আমরা আমাদের কনসার্নস ব্যক্ত করেছি। অবাক হয়ে গেলাম শুনে যে এমবেসিতে তো আক্রমণ তাদের মিথ্যা তথ্য, মিথ্যা, এবং তারা সবাই তার জন্য ভারত সরকার ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছে, অ্যাপোলোজাইজ করেছে, ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন করেছে। তার যদি ওই সততাটুকু থাকতো প্রেসের কাছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দুই পক্ষেই যা ঘটে গিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ছিল, মানে তার বক্তব্যটাকে তিনি আন্তরিকতায় ভরপুর করার একটা সুযোগ পেয়েছিলেন, সেটা না করে তিনি চলে গেলেন। এবং তখন আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্র সচিব যেভাবে খুবই ঠান্ডা মাথায় তুলে ধরলেন, আমি তো বলবো যে অত্যন্ত। ভারতের পররাষ্ট্র সচিবের আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি বার্তা নিতে চাই, আমরা কি বার্তা নিব? এটা কি আসলে কূটনীতির কোনো রুটিন ওয়ার্ক ছিল, নাকি এই দ্বিপাক্ষিক বৈঠক আসলে সম্পর্কের তিক্ততা নিরসনে ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় যে তার যে বডি ল্যাঙ্গুয়েজের কথা আপনি বললেন, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু এমন কোনো ঠিক ক্রোধ বা অত্যন্ত বিনয়ী তেমন কোনো কিছুই ছিল না। ইনফ্যাক্ট যখন পররাষ্ট্র সচিবের সাথে দেখা হলো, হেঁটে হেঁটে আসছিল, দে ওয়ার বিহেভিং লাইক কলিগস, মানে দুই দেশের আইসিএস ও আমাদের বিসিএস প্রাপ্ত সিনিয়র সচিব, এবং তারা একে অপরের প্রতি যে তাদের যে দায়িত্ব সেটার কথা মনে করছিল। তবে আমার মনে হয় এতে রিয়েলি আমি খুব আশাবাদী হতে পারলাম না, কেননা এই যে তবে ওদের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ছিল একদিকে বাংলাদেশকে কিছুটা বুঝিয়ে দেয়া যে ভারত এখনো অনেক শক্তিশালী দেশ, আরেকটা বাস্তবতা ছিল চলমান প্রজেক্টসগুলো যেন কোনোভাবে এফেক্টেড না হয়। কিন্তু এখানে আমি দেখছি যে ভারতের জন্য আরও অনেক ব্যাড নিউজ সামনে চলে আসবে, কেননা
এই তাদের যে পররাষ্ট্র সচিব যে 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 ধারণাগুলো আমরা ঠিক তুলে উঠতে দেখিনি, এবং আমি একজন নিরাপত্তা বিশারদ, পররাষ্ট্রনীতি বিশারদ হিসাবে আমি যা মনে করি, যেগুলো এক 1-to-1 এক্সচেঞ্জ হয়েছে বা অত্যন্ত ক্লোজ ডোরে বলা হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে মূলত নিরাপত্তা বিষয়। আমার মনে হয় ভারতীয় পররাষ্ট্র সচিব নিশ্চয়ই এটা তুলে ধরেছে যে চীনের সাথে বাংলাদেশের যদি এখন নতুন কোনো নিরাপত্তাজনিত চুক্তি হয় বা বাস্তবতার দিকে এগিয়ে যায়, সেই ব্যাপারে ভারত অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে। একটা সাটল হয়তো ওয়ার্নিং দিয়েছে। তারপর আরও বেশি যেটা হাস্যকর, সেটা হলো যে পাকিস্তানের সাথে কেন আমাদের এই যোগাযোগ প্রক্রিয়া, আমরা অস্ত্র ক্রয় করছি, পাকিস্তানের সাথে আমাদের শিপিং সম্পর্ক, সেখানে কোনো ইন্সপেকশন কেন করা হচ্ছে না, তারপর পাকিস্তানের কে ভিসা দেওয়ার ব্যাপারে ওই যে নিরাপত্তা ক্লজটা তুলে দেওয়া হয়েছে, এগুলো তারা বাইরেও বলেছে, পাবলিক ডিপ্লোমেসিতেও বলেছে, এবং আমার নিশ্চিত ধারণা যে পররাষ্ট্র সচিব এটাও কনভে করেছে। বর্তমান সময় কি ভারতের মূল উদ্বেগের কারণ তাহলে চীন আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন? এক্স্যাক্টলি, এটা একটা বড় কারণ। তাদের মূল তো হচ্ছে আরো বৃহৎ। তাদের মূল তো আমরা সবাই জানি যে তারা প্রচণ্ডভাবে একটা ব্লু প্রিন্ট এক্সিকিউট করতে চেয়েছিল, অ্যাবসলিউটলি কট আনঅ্যাওয়্যার যে হাসিনার গভর্নমেন্ট এভাবে পতন ঘটবে। তাদের গোয়েন্দা বাহিনী বিশালভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই অজিত দোভাল এখনো ক্ষমতায় রয়েছে, এখনো সে তার ডার্টি ট্রিক্স অ্যাপ্লাই করবে। তার মানে বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে বিব্রত করা, এখানে হিন্দুত্ববাদীদের সাথে আমাদের সাধারণ হিন্দু ভাইদেরকে বিভক্তি টেনে দেয়া, তারপর অন্যান্যভাবে যে আওয়ামী লীগের আবার ফিরে আসা সম্ভাবনা এমনভাবে তুলে ধরা যে এখানে যেন স্যাবোটাজ হয়, বিভিন্ন রকমের বিব্রতকর ঘটনা ঘটে, এবং আস্তে আস্তে এখানে মানুষের মধ্যে প্রতিবাদের একটা ভাষা, যেটা ব্যর্থ হয়েছে। তারা এখন পর্যন্ত তেমন কোনো কিছু পারছে বলে আমার মনে হয় না। তবে আমার ধারণা, যেটা আমি প্রথমে বললাম, যে বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আমার মনে হয় কার্যকর পদক্ষেপ নেবে, যার মাধ্যমে ভারতকে উপলব্ধিতে আসতে হবে যে 15 বছর আগে যে সম্পর্কটা ছিল সেটা যতই কঠিন হোক মনস্তাত্ত্বিকভাবে সেটাকে মেনে নিতে হবে। এবং সেটা করতে হলে আমরা আমাদের একদিক থেকে চীনের সাথে একটা সম্পর্কের গুণগত পরিবর্তন ডেফিনেটলি ঘটেছে। কেননা আমি একজন বিশ্লেষক হিসাবে যা মনে করি, এই যে রংপুরে আমাদের যে একটা বিশাল এয়ারবেস আবার লালমনিরহাটে করা হচ্ছে, এটা এত দ্রুত গতিতে অ্যাপ্রুভাল পেল। ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, আগেও আপত্তি জানাতো, কিন্তু তা সত্ত্বেও এখানে এত বিশাল অঙ্কের একটা বিনিয়োগ করা হচ্ছে যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এয়ারবেস, অকল্পনীয়। আমরা তো ভাবতেও পারি না, কারণ এশিয়াতে সেকেন্ড লার্জেস্ট মানে একটা অনেক বড় রকমের একটা বাংলাদেশের বিমান ঘাটে স্থাপনে ভারতের আপত্তি কেন? দেখেন, ভারতের আপত্তিটা হচ্ছে এটা এমনি কূটনীতিক যে শিষ্টাচারে কিন্তু তাদের আপত্তি করার কোনো অধিকার নেই। কিন্তু ভারত যেহেতু একটা বৃহৎ শক্তি এবং 15 বছর ধরে তাদের অভ্যাসগত আচরণ ছিল যে তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে যা খুশি তাই করাতে পেরেছে, এক ধরনের হেজিমনি প্রতিষ্ঠা করে ফেলেছে বাংলাদেশ। এবং এই আপত্তিটার কারণ হলো যে এটা মাত্র তাদের 12 মাইল বর্ডার থেকে দূরে, এবং ঠিক 12 মাইল দূরে তাদের সেই শিলিগুড়ি করিডোর, যেটা হচ্ছে একমাত্র রাস্তা উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্যে। এবং যেহেতু ওই জায়গার ঠিক উত্তরে, প্রায় 70 মাইল উত্তরে, চীন ডোকলামে তার সামরিক বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে, এবং ভারতের ভয় হচ্ছে যদি কখনো চীনের সামরিক বাহিনী দক্ষিণ দিকে মুভ করে এবং এই ডোকলাম দক্ষিণ পূর্ব এই যে উত্তর পূর্ব ভারতের একমাত্র সরু যে পথ, চিকেন নেক বলা হয়, সেটা যদি বন্ধ করতে হয়, তাহলে বাংলাদেশের এই অঞ্চলটা
ভারতকে সামরিক নিয়ন্ত্রণে নিতে হবে, এটাদের সমরবিদরা বারবার বলে আসছে। এবং এ কারণেই কিন্তু আমাদের এই যে রংপুর লালমনিরহাটের এয়ারফিল্ডটা, এটা একটা বিশাল একটা একটা কার্যকর দৃষ্টান্তমূলক হিসাবে থাকবে। ভারত তো এটা জানার সাথে সাথেই তাদের অফিসিয়াল ফোরামসগুলা, নিরাপত্তা ফোরামসগুলাতে এটা নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এবং তাদের একজন গ্রুপ ক্যাপ্টেন, বাঙালি গ্রুপ ক্যাপ্টেন, এটাও বলে বসলো যে এই বাংলাদেশের ওই 12-14টা প্লেন নিয়ে ওরা আর কি করতে পারবে। কিন্তু এটাও সে কিন্তু অনুধাবন করলো যে যদি 12-14টা প্লেনের ব্যাপারই হতো তাহলে এত বিশাল 700 একর জায়গায় সেকেন্ড বিগেস্ট বেস কেন 3টা রানওয়ে, একটা হচ্ছে এরোনটিক্স একাডেমি করার জন্য, সেখানে ট্রেনিং দেওয়া হবে, শিক্ষাপ্রাপ্ত করা হবে এয়ারফোর্স পাইলটরা, এমনকি বেসামরিক পাইলটরা সেখানে ভর্তি হলে সরাসরি পাইলট হয়ে বের হয়ে আসতে পারবে, মানে একটা ইউনিভার্সিটির মতো হবে সেটা। সেকেন্ডলি আমাদের ওটা এয়ারবেস হিসাবে সার্ভ করবে এবং বিশাল এয়ারবেস যেখানে সুপারসনিক প্লেনস ল্যান্ড করতে পারবে। এখানেই আমি দেখতে পাচ্ছি যে হয়তোবা আমাদের সাথে চীনের একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত যদি হয় এবং যদি চীনও আমাদের এই এয়ারবেসটা আমাদের সাথে শেয়ার করে এবং আমাদের বেসামরিক বিমান চলাচলের প্রক্রিয়াও যদি সেখানে চালু হয়, তাহলে সব মিলিয়ে কিন্তু অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পালা আমরা দেখলাম যে ক্ষমতার পালা পরিবর্তনে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে কিন্তু কোনো উস্কানিমূলক কোনো আচরণ ছিল না, সম্পর্কে শীতলতার দায় কিন্তু আমরা দেখেছি যে ভারতের রয়েছে। সেই জায়গা থেকে ভারতের 7 সিস্টার্স কিংবা চিকেন নেকের বিষয়ে বাংলাদেশকে কেন হুমকি হিসেবে ভাবছে ভারত, আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি। এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশাপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যে আলোচনায় আমরা ছিলাম চিকেন নেক কিংবা 7 সিস্টার্স এর বিষয়ে বাংলাদেশকে কেন ভারত হুমকি হিসেবে দেখছে, এটা খুবই একটা বৈধ প্রশ্ন। বাংলাদেশকে ভারত হুমকি হিসেবে দেখছে কারণ চিকেন নেকের এক্সটেনশন তাদের জন্য ডেসপারেটলি, অ্যাবসলিউটলি, মানে পূর্ণাঙ্গভাবে তাদের প্রয়োজন বাংলাদেশের উত্তরাংশ, যেটা তারা মনে করে যে যদি বাই চান্স এই রাস্তা বন্ধ হয়ে যায়, একমাত্র রাস্তা এটা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের অংশটা তারা ব্যবহার করবে। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে তারা অনেক আগে থেকেই প্রস্তাব দিয়ে রাখছে বগুড়া করিডোরের কথা। ওই ঠিক আমাদের যে মাথাটা বের হয়ে আছে ম্যাপে, ওইখান দিয়ে তারা শর্টেস্ট রুটটাকে ব্যবহার করতে চায়। এখন বাংলা ওইখান থেকে কিন্তু তারা পারমিশন পায়নি। তাছাড়া তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ট্রেন লাইনটা ব্যবহার করবে। বলা হয় যে ট্রেন লাইন কিন্তু ওদের কারণেই করা হয়েছে। এখন চিকেন স্নেককে তারা মনে করে যে হয় চীনারা যদি কখনো দক্ষিণে ভারতকে কাট অফ করতে চায়, যেটার সম্ভাবনা সবসময় রয়ে গিয়েছে, কেননা চীন ভুটানের সাথে অ্যাগ্রিমেন্ট করে অরুণাচল প্রদেশের একটা ভালো অংশ তারা ফেরত চায়, মনে করে, তারা বলে এটা তাদেরই অংশ। সেই জন্য তারা ভুটানের কিছু টেরিটরিও তাদের সাথে চেঞ্জ করে নিয়েছে। আর ডোকলামটা অনেকটা ভুটানের অংশে ছিল, ডোকলামকে চায়না আবার নিয়ে নিয়েছে, তাই সেটা নিজেদের। এটা ভারতকে অনেক উদ্বিগ্ন করেছে। তার মানে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সুযোগ পেলেই দক্ষিণে ভারতকে কেটে দিতে পারে। এখন যদি ভারত কাটা পড়ে যায়, তখন বাংলাদেশের এই উত্তরাংশটা তাদের ডেসপারেটলি প্রয়োজন হবে উত্তর পূর্ব ভারতে যেতে। আমরা কিছুতেই জড়াতে চাই না। চীন আমাদের বারবার ওয়ার্নিং দিয়েছে গত প্রায় 10-15 বছর ধরে যে তোমরা ভারত চীন প্রসঙ্গে নিউট্রাল থাকবে, আমাদের পক্ষে না থাকো কিন্তু ভারতের পক্ষে যাবে না। এবং এটা অর্থপূর্ণ এভাবেই হবে যে তোমরা কোনোভাবেই ভারতকে ট্রানজিট দেবে না, করিডোর দেবে না, সামরিক যানবাহন তোমাদের ওই অঞ্চল থেকে ওই দিকে নিবে পূর্বে, এটা অ্যালাউ করবে না। অথচ এই হাসিনা গভর্নমেন্ট এগুলো সব দিয়ে দিয়েছে। এবং আখাউড়া হয়ে তাদের কিন্তু ট্রুপস পাঠাবার কথা ছিল ত্রিপুরায়, সেটা ঘটার আগেই ছাত্ররা বিদ্রোহ করে বসলো। এখন শিলিগুড়ি করিডোরে আমরা এজন্যেই
যাতে ভারত কখনো এখানে লোলুপ দৃষ্টিতে আমাদের এই জায়গা দখল করার অপপ্রয়াস না নেয়, সেজন্যে আমরা এই এয়ারবেসটা এখানে তৈরি করা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো, তাদের দুজন অত্যন্ত খ্যাতনামা অবসরপ্রাপ্ত জেনারেলস, লেফটেন্যান্ট জেনারেল PR শর্মা এবং মেজর জেনারেল বক্সি, এরা কিন্তু বারবার বলে যাচ্ছে দিনের পর দিন, তারা বিভিন্ন অবসরপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে তারা এই ইয়ে করছে, আলোচনায় বসে, একাডেমিক ডিসকাশনস, সেখানে তারা বারবার বলছে যে ঠিক তারা আবকাজিয়া মডেল ফলো করবে। অর্থাৎ রাশিয়া ঠিক যেই যুক্তিতে জর্জিয়ার 1/3 জায়গা দখল করে নিয়েছিল, সেটা রাশিয়ান ভাষী লোকদেরকে ওখানে বসায় বলেছে বিশ্বকে যে এটা রাশিয়ার অংশ। এখনও তারা কিন্তু ওই জায়গা দখল করে রেখেছে। এই এক্সাম্পলটাকে ব্যবহার করে জেনারেল শর্মা এবং ভারতীয় বিশারদরা, তারা বলে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে এনকারেজ করব, ঠেলে দিব, বলবো যে তারা যেন ওই উত্তরের অংশে চলে আসে এবং ওইখানে আমরা হিন্দু ল্যান্ড বানাবো, হিন্দু দেশ বানাবো, নামও করে ফেলছে। কাজেই ওই শিলিগুড়ি করিডোর সংলগ্ন জায়গাটুকুতে তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান, যেটা আলটিমেটলি তাদের সামরিক নিয়ন্ত্রণ। ভারতের এই দিবাস্বপ্ন পূরণ হবে কি? বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের পরিণতি কি হতে পারে? ভারতের চারপাশেই তো আমরা দেখছি ভারত আসলে আমাদের অস্তিত্বে বিশ্বাসই করে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এটা একটা জিরো সাম গেম। আমরা যে গত 15 বছরে হাসিনাকে দেখেছি, ভারত যা চায় সব বিলিয়ে দিয়েছে, কিন্তু সেই অর্থে ভারত কি আমাদের সার্বভৌমত্বকে শ্রদ্ধার চোখে দেখছে? ভারত যত বেশি পেয়েছে ততই ভারত বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশ তার নিয়ন্ত্রণে, বলতে গেলে স্যাটেলাইট হিসেবে থাকবে। একজন ভারতীয় লেখক তো বলেই বসেছে, বাংলাদেশ হলো শিবের গলে নীলকণ্ঠ। মানে শিব এই যে এখানে যে নীলকণ্ঠ, এটা ফেলতেও পারে না, গিলতেও পারে না। বাংলাদেশ ভারতের জন্য তাই তারা মনে করে। এবং ভারতীয় যে এই যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি মেধাবী এবং বাংলাদেশে হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি হাসিনা থাকা অবস্থায় একজন জার্মান জার্নালিস্টকে বলেও বসেছেন যে ক্রিয়েশন অফ বাংলাদেশ নাকি উত্তর পূর্ব ভারতের জন্য একটা বড় হুমকি। এটা এই কথা সে সরাসরি বলেছে, কখনো প্রত্যাখ্যান করেনি। কাজেই ভারতের অবস্থান হচ্ছে এই যে আলটিমেটলি তারা এই যে আমি নিজেই শুনলাম কলকাতার যে ইস্কনের প্রধান, যিনি ভদ্রলোক একটু বাংলা বলে হিন্দি টানে, তিনি একটা সাক্ষাৎকারে আজকে সকালে বললেন যে বাংলাদেশের এই বিদ্রোহ কিছুতেই মেনে নেওয়া যায় না। চিন্তা করেন শব্দটা, বাংলাদেশের বিদ্রোহ। হোয়াট ডু ইউ মিন বাই বিদ্রোহ? বিদ্রোহ কার এগেনস্টে? এটা তো সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের নিজস্ব সরকারের পরিচয়। কিন্তু বাংলাদেশের বিদ্রোহ মেনে যায় না। তারা এখন যা করছে, হিন্দুদের বিতাড়িত করে দিচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, একসময় বলা হতো যে দিল্লির পৃষ্ঠপোষকতায় টিকে আছে হাসিনা সরকারের গদি, কিন্তু আমরা এখন দেখছি বাস্তবতা পুরোই পরিবর্তন হয়েছে। এবং এবার আমরা দেখলাম পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে ঢাকার কড়া বার্তা দেয়া হলো। বাংলাদেশের এই অবস্থানকে আসলে দিল্লি কিভাবে নিচ্ছে? খুবই প্রয়োজন ছিল। এবং আমি তো পররাষ্ট্র সচিব, আমার ছাত্র, সরাসরি ছাত্র আমার বিভাগে, আমি তাকে পড়িয়েছি মাস্টার্স আর অনার্স লেভেলে। তারপর সে দীর্ঘ ক্যারিয়ারের অত্যন্ত মেধাবী ছেলে, ও মেধাবী, এবং সে আদর্শভাবে, আমি যা দেখলাম তার প্রেস কনফারেন্সে, খুব সুন্দরভাবে সে ব্যক্ত করেছে, সভ্যভাবে, মার্জিতভাবে, যে বাংলাদেশ এটা ভারতকে জানিয়ে দিয়েছে যে আমরা কখনো অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না, এবং আমরা আশা করব অন্য দেশও যেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। এটা যে কত স্পষ্ট একটা মার্জিত মেসেজ। এখন ভারতের জন্য এই ধরনের মেসেজ ছাড়া আমরা কোনোভাবেই আশা করতে পারবো না যে ভারত আমাদের পরিবর্তিত বাস, কারণ এটা একটা ভারতকে ঠিক পুরোপুরি ব্লেম দেওয়া যায় না। এর জন্য ব্লেম দিতে হয় আগেকার ওই তথাকথিত প্রধানমন্ত্রীকে, যিনি সমস্ত বাংলাদেশের জাতীয় স্বার্থ বিলিয়ে দিয়েছে, এবং এর ফলে হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স, অভ্যাসগত আনুগত্য এমন পর্যায়ে চলে গিয়েছে যে ভারত এখন এটা ওই যে প্রথমত তারা এই যে হিন্দু
হত্যার জিকির তুলেছে, এটা অ্যাবসলিউটলি ইচ্ছাকৃত এবং জেনে শুনে মিথ্যাচার। কেননা এখানে এই যে আমাদের গত কয়েক মাসে অনেক কলকাতার হিন্দু ফ্যামিলি এই বেনাপোল বর্ডার দিয়ে ভারতে ফেরত গেছে। আমি আজকে তাদের নিজেদের টিভিতে ইন্টারভিউ দেখলাম যে যাওয়ার সময় তারা বলছে আমি তো 1 মাস আমার আত্মীয়র বাসায় কাটিয়েছি। মহিলা বলছে আমি কোনো কিছু দেখি নাই, এমন কোনো খারাপ কিছু ঘটেনি, আমরা ভালো ছিলাম। 4-5টা ফ্যামিলি এই একই ধরনের উত্তর দিল। এখন সত্যি যদি ওরা সত্যকে মেনে নিত, মমতা ব্যানার্জিও যদি মেনে নিত, তাহলে তারা কিন্তু এটার সমাপ্তি ঘটাতো। এই যে বাংলাদেশের তরফ থেকে দিল্লিকে কড়া বার্তা দেওয়া হলো, দিল্লি কতটা আসলে আমলে নিয়েছে? দিল্লির দাদাগিরি কি এবার কমবে? প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশসাম্প্রতিকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশসাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যেমনটি বলছিলাম, দিল্লিকে ঢাকার কড়া বার্তা। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার, জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। দিল্লির দাদাগিরি কি এবার কমে আসবে? কমে আসবে না, বরং তারা এখন আরো ঔদ্ধত্য প্রদর্শন করবে। কেননা তাদের কিন্তু এটা ইন্টারনাল একটা বাস্তবতা রয়েছে। তারা যে এগুলো সবকিছু করছে শুধু বাংলাদেশকে দেখেই, বাংলাদেশের রেসপন্স কি সেটা ভেবেই করছে তা না। একটা বড় উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিজেপির রাজনীতি, আরএসএস এর অখণ্ড ভারত তত্ত্ব। এটা হচ্ছে আভ্যন্তরীণ একটা প্রচণ্ড তাদের রাজনৈতিক সুবিধাবাদী নীতি, যার মাধ্যমে ভারতীয় জনগোষ্ঠীর দৃষ্টি ফিরিয়ে আনতে পারে ধর্মযুদ্ধের মতো একটা ধারণার প্রতি। যেমনটা তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সমর্থকদেরকে সবসময় বিজেপি অপমান করে, হেয় করে, তেমনটা ঠিক অনেকটা একই কায়দায় তারা বাংলাদেশকে এই ডেমোনাইজ করা, হ্যাঁ, দানবীয় রূপ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বিজেপি মনে করে যে বাংলাদেশকে যে এতদিন ধরে লালন করেছে বিজেপির একটা গ্রেট সাকসেস, সেই সাকসেসটা যেন একেবারেই বিয়োগান্তক অবস্থায় না যায়, তার কারণে তারা এই পুরো এই এটা ধরে রাখছে যে হিন্দুদের হত্যা করা হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, এবং এর মাধ্যমে বিরাট একটা জনসংখ্যা ভারতে বিশ্বাস করতে শুরু করেছে। এবং এই বিশ্বাস করানোটাই ইঙ্গিত দেয় যে কিভাবে আরএসএস এর মৌলবাদ ভারতকে শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যাবে। পাল্টা ব্যবস্থা হিসেবে তারা কি করছে দেখেন, তারা আমাদের ডক্টর ইউনূসের সরকারকে মৌলবাদ সরকার বলছে, অথচ মৌলবাদের যে কোনো ব্যাখ্যায় তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের এই সরকার মৌলবাদের ধারণা থেকে অনেক দূরে। আমাদের দেশে আমরা কি করেছি, যেসব ধর্মীয় গোষ্ঠীগুলোকে আওয়ামী লীগ একেবারেই মানে অত্যাচারের চরম সীমায় নিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা রাজনীতির সুযোগ করে দিয়েছে এই বর্তমান সরকার। ভারত এই সরকারকে বারবার মৌলবাদ সরকার বলার ফলে আমরা বুঝতে পারছি যে যেখানে তাদের আরএসএস এত সরাসরি অখণ্ড ভারতের ধারণাকে ধরে রাখতে চায় এবং সেইভাবেই মোদিকে পরিচালিত করতে অ্যাডভাইস করেছে, ইনস্ট্রাক্ট করেছে, ঠিক মোদি সেভাবেই চলছে। অথবা ডক্টর এম শাহিদুজ্জামান, তাহলে কি আমরা ধরে নেব যে বর্তমান সময়ে আমরা যেমনটি দেখছি যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন, দিল্লির কোনো হিসেব নিকাশ আছে এখানে? এখানে দিল্লির হিসাব নিকাশ আছে। এই অর্থে আমরা অনেকটা আশা করেছিলাম দিল্লি হয়তো শেখ হাসিনাকে পরিহার করবে, কিন্তু এখন যে ধরনের আচরণ দেখতে পাচ্ছি, দিল্লি মনে করে এটা তার একটা প্রেস্টিজ সিম্বল। শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে তাদের বাংলাদেশকে ব্ল্যাকমেইল করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা অনেক কিছু জানে, অনেক গোপন চুক্তি করেছে সে মোদির সাথে সরাসরি, এবং যদি শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া হয় আর এখানে সে বিচারের সম্মুখীন হয়, তাহলে তার যা স্বভাবগত আচরণ সমস্ত কিছু সে রিভিল করে দেবে যে মোদি তাকে কি কি আদায় করে নিয়েছে, এবং মোদির প্রতি তার জিঘাংসা শিফট করতে পারে। কাজেই শেখ হাসিনা ভারতের জন্য একটা অনাকাঙ্ক্ষিত নুইসেন্স, তাকে নুইসেন্স ভ্যালুর জন্যই ধরে রাখবে। অপরদিকে আমরা এটা খুব ভালো করে জানি যে এখন বাংলাদেশ কোনোভাবেই ভারতের যে উদ্দেশ্য, বাংলাদেশের প্রতি তার যে
গ্রাস করার প্রবণতা, এটা একটা বাস্তবতা, এটা অগ্রাহ্য করা যায় না। এটা মনে করে 1947 সালের একটা বিশাল বিচ্যুতি, এবং সেটা থেকে রক্ষা পেতে হলে আমাদের এখন সুস্পষ্ট কনক্লুশনে আসতে হবে, এবং সেটা হয়তো আগামী ইলেক্টেড গভর্নমেন্ট সেই পথে যাবে। আমাদের অস্তিত্ব ও নিরাপত্তাজনিত কারণে আমাদের সামরিক সামর্থ্য অনেক বৃদ্ধি করতে হবে। এর অর্থ এই না যে আমাদের বিশাল ব্যয়ের পথে যেতে হবে। এর অর্থ এই যে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র খুঁজে বের করতে হবে। আমাদের দেশের মানুষকে এটা শেখাতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু আর স্থায়ী শত্রু বলে কিছু নেই। আমাদের স্থায়ী স্বার্থ রয়েছে, এবং অতীতে আমরা যাকে শত্রু ভাবতাম সেই যদি আমাদের প্রয়োজনে বন্ধুত্বের হাত বাড়ায়, অস্ত্র সামর্থ্য দিয়ে আমাদের সহযোগিতা করে। দেখেন, নিউক্লিয়ার অপশন, এটার একটা বিরাট একটা গুণ কি জানেন? আমরা জানি না। ইউ গেট মোর ব্যাং ফর দ্য বাক, মানে হচ্ছে যে একটা নিউক্লিয়ার ওয়েপনের রাষ্ট্রের সাথে আপনার ট্রিটি থাকলে, সহযোগিতা থাকলে, আপনি যে নিরাপত্তা ভীতি সঞ্চালন করছেন সেটা এত বিশাল যে সেটা এককভাবে দীর্ঘমেয়াদী বেনিফিট আপনাকে এনে দিচ্ছে। আপনাকে বারবার টাকা খরচ করতে হয় না। আননিউক্লিয়ার মানে কনভেনশনাল সনাতন অস্ত্রের পেছনে আমাদের ব্যয় বিশাল, কারণ বারবার আপনাকে সনাতন ধর্মী অস্ত্র আপডেট করতে হয়। হ্যাঁ, ধরেন আমরা কতগুলো প্লেন কিনলাম, ফাইটার জেটস, 10 বছর 15 বছর পর সেগুলো পুরনো হয়ে যায়, আবার নতুন মডেল বিশাল খরচ দিয়ে আপডেট করতে হয়। কিন্তু নিউক্লিয়ার অপশনের সুবিধা হচ্ছে যে একবারই আপনার খরচ, তারপর আপনি কন্টিনিউয়াসলি আপনি ভীতি সঞ্চার করছেন, এবং শত্রু বুঝবে যে আপনার জমিতে যদি সে আঘাত করতে চেষ্টা করে তাহলে সে হয়তো পারবে আঘাত করতে, কিন্তু তার বিনিময়ে তাকে যে কষ্ট সহ্য করতে হবে, একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে পাল্টা আঘাত করার কষ্টটাকে সহ্য করতে হবে, সেই ঝুঁকি সে কেন নেবে? এই একই তত্ত্বে কিন্তু আমরা ইউরোপে শান্তি দেখছি। রাশিয়া কখনো ইউরোপ দখল করার সাহস পায়নি, ভারত কখনো পাকিস্তানকে আক্রমণ করার সাহস পায়নি। এবং পাকিস্তান অনেক ছোট, কিন্তু পাকিস্তান বলে দিয়েছে ভারতকে যদি আমাদের 1 ইঞ্চি জমি তুমি নাও, আমরা আণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করব। এবং এই কারণে আমি বলি যে এখন সময় এসেছে আমাদের সামর্থ্যের বিবেচনায় কি তাহলে বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ ভাবছে ভারত? ভারত দেখেন, এটা স্বাভাবিক যে আমরা একটা ছোট দেশ, যদিও 7ম বিশাল জনসংখ্যা, আমরা শিল্পায়নে অনেক উন্নতি করেছি, তারপরেও কিন্তু ভারত সবসময় মনে করে যে চারদিক থেকে ঘিরে রেখেছে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে যা খুশি তাই। আর হাসিনার মতো একটা সরকার যদি থাকে তাহলে তাকে গ্রাস করাটা সময়ের ব্যাপার। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা এখন অ্যান্টি ড্রোন মানে অ্যান্টি ড্রোন ইউনিট। ও অ্যান্টি ড্রোন ইউনিট, না না, এগুলো হচ্ছে লোক দেখানো, ভয় ভীতি প্রদর্শন করা। আমরা যদি আমাদের টেরিটরিতে ড্রোন উড়াই, ব্যবহার করি, সেটা সম্পূর্ণ আমাদের নিরাপত্তা জনিত বাস্তবতা। এবং আমরা ভবিষ্যতে আরও অনেক কঠিন পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে সাহসিকতার সাথে। এটা ভুলে গেলে চলবে না যে আমাদের একটা বিশাল জনশক্তি রয়েছে, জনবল রয়েছে, এবং তারা এখন প্রচণ্ড উদ্দীপ্ত জনবল। অপরদিকে সেই সঙ্গে রয়েছে আমাদের আসলে জাতীয় ঐক্য, সেই ঐক্যের শক্তিকে আমরা নিশ্চয়ই কাজে লাগাতে পারবো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।